একথা তো আমরা সকলেই জানি যে আগামী 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের রাম মন্দিরের শুভ সূচনা হবে। ওই দিন অযোধ্যার রাম মন্দিরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আর এর সাথে সাথেই দীর্ঘ প্রায় 500 বছর ধরে চলে আসা একটি মহা সংগ্রামের অন্ত হবে। ওই দিন রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য ভারতের তাবড় সেলিব্রিটি যেমন ফিল্ম স্টার, সিঙ্গার, পলিটিশিয়ান সবাই অযোধ্যার রাম মন্দিরে এসে উপস্থিত হবেন। এক কথায় বলতে গেলে একটি দীর্ঘ সংগ্রামের পর অবশেষে হিন্দুদের বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ সূচনা একটি বর্ণাঢ্য উৎসবের আমেজের মাধ্যমে হতে চলেছে। কিন্তু বন্ধুরা, এই উৎসবের আমেজ লাভ করার পথ কিন্তু কখনোই সুগম এবং সুচারু ছিল না। তার কারণ এই রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য হিন্দুদের এক দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। একদিকে দাঙ্গা হাঙ্গামা আর অন্যদিকে আইনি মামলা মোকদ্দমার পর অবশেষে এই বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ সূচনা হতে চলেছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি এই রাম মন্দির স্থাপনের সম্পূর্ণ ইতিহাস জানেন? আপনারা কি জানেন কিভাবে এই রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল ত্রেতা যুগে, আর কিভাবেই বা দীর্ঘ 500 বছর সংগ্রামের পথ অতিক্রম করে অবশেষে আরও একবার এই রাম মন্দিরের শুভ সূচনা হতে চলেছে? যদি না জেনে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাম মন্দিরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা এই রাম মন্দির সম্পর্কিত পৌরাণিক ইতিহাস এবং ধারণাগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে ঐতিহাসিকদের মতে কাউসাল অঞ্চলের প্রাচীন রাজধানী বৌদ্ধ আমলে অযোধ্যা এবং সাকেত নামে পরিচিত ছিল। অযোধ্যা মূলত মন্দিরের শহর ছিল, তবে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে সম্পর্কিত মন্দিরগুলির অবশেষ আজও দেখতে পাওয়া যায়। জৈন ধর্ম অনুসারে এখানে আদিনাথ সহ 5টি তীর্থঙ্কর জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্ম অনুসারে ভগবান বুদ্ধের একটি মঠ ছিল। ভগবান রামের পূর্বপুরুষ বিভীষণের পুত্র বৈভস্ত মনু অযোধ্যায় বাস করেছিলেন। তখন থেকে মহাভারতকাল পর্যন্ত সূর্যবংশী রাজাদের শাসন এই শহরটিতে রাজত্ব করেছিল। এখানেই ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন দশরথের প্রাসাদে। কথিত আছে যে ভগবান শ্রীরামের জল সমাধির পর অযোধ্যা কিছু সময়ের জন্য নির্জন হয়েছিল, তবে তার জন্মস্থানে নির্মিত প্রাসাদটি ছিল এই রকম। ভগবান শ্রীরামের পুত্র কুশ আবার রাজধানী অযোধ্যা পুনর্নির্মাণ করেছিলেন। এই নির্মাণের পরে এর অস্তিত্বটি শেষ রাজা মহারাজা বৃহদ্দল অবধি সূর্যবংশের পরবর্তী 44 প্রজন্ম অবধি অব্যাহত ছিল। মহাভারত যুদ্ধে অভিমন্যুর হাতে কৌশলরাজ বৃহদ্দল মারা যান। মহাভারতের যুদ্ধের পর অযোধ্যা জনশূন্য হয়ে পড়েছিল, তবে শ্রীরামের জন্মস্থানটির অস্তিত্ব থেকে যায়। এরপর উজ্জয়িনীর শাসক মহারাজা বিক্রমাদিত্য মোক্ষদায়িনী সপ্তপুরী নামের একটি পবিত্র শহরকে বসবাসযোগ্য করে তোলেন। অযোধ্যা ছিল তাদের মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব 57 সালে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য সিংহাসন আরোহণ করেন। তার রাজ্যাভিষেকের দিন থেকেই বিক্রম সম্বত গণনা শুরু হয়। রাজা বিক্রমাদিত্যের আগে অযোধ্যা আরেকবার জনশূন্য হয়ে পড়ে। গ্রন্থের বর্ণনা অনুসারে তিনি লক্ষণঘাটকে ভিত্তি হিসেবে ধরে বিভিন্ন স্থানকে চিহ্নিত করে 360টি মন্দির নির্মাণ করেন। তিনি রামকোট রাম জন্মভূমি, নাগেশ্বরনাথ মন্দির, মণিবর্ত এবং আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করেছিলেন। এরপর দীর্ঘ অনেক বছর কেটে যায় এবং অবশেষে ভারতের বুকে মোগল শাসন শুরু হয়। বন্ধুরা, এবার আমরা রাম মন্দিরের মূল ইতিহাস পর্বে ঢুকতে চলেছি, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, একবার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। বাবরি মসজিদের স্থাপনাকাল ছিল 1528 থেকে 29 সালে। চিতরের রানা সংগ্রামকে পরাজিত করে হিন্দুস্তানের সম্পূর্ণ অধিকার স্থাপনের পর বাবরের সেনাপতি মীর বাকি বাবরের ইচ্ছায় অযোধ্যার রামকোট দুর্গে এই মসজিদ স্থাপন করেন। আশ্চর্যজনকভাবে সমকালীন বাবরনামা, যা বাবরের বোন লেখেন, এবং আবুল ফজলের আইনি আকবরীতে বাবরি মসজিদের কোনো উল্লেখ নেই তুলসীদাসের রামচরিত মানসেও। 1940 সাল পর্যন্ত এর নাম বাবরি মসজিদ ছিল না, ছিল মসজিদের জন্মস্থান। 1853 সালে নির্মোহী আখড়ার সদস্যরা প্রথম রাম জন্মভূমির এলাকা দখল করে। 2 বছর ধরে হিন্দু মুসলিমদের সাথে চলতে থাকে ঝামেলা। ইংরেজ সরকার মন্দির বানানো নিষিদ্ধ করে দেয়। এলাকাকে ঘিরে 2 ভাগে ভাগ করে দেয় হিন্দু মুসলিমদের মধ্যে পার্থক্য করার জন্য। 1883 সালে হিন্দুরা আবার মন্দির নির্মাণের চেষ্টা করে। 1885 সালে মাহান্ত রঘুবীর দাস সিভিল স্যুট ফাইল করেন, কিন্তু তা বাতিল হয়ে যায়। 1949 সালে অখিল ভারতীয় রামায়ণ মহাসভা 9 দিন ধরে রাম জন্মভূমিতে প্রার্থনা শুরু করে এবং বাবরি মসজিদের ভিতর রাম সীতার মূর্তি স্থাপন করে দেন। জওহরলাল নেহরু এবং বল্লভভাই প্যাটেল
ইউপির মুখ্যমন্ত্রী গোবিন্দ পন্তকে মূর্তি সরানোর নির্দেশ দেন। 1959 সালে নির্মোহী আখড়া রাম জন্মভূমির অধিকার পাওয়ার জন্য নূতন করে লুসুট ফাইল করেন। 1986 সালে মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবি উঠলে বাবরি মসজিদ অকশন কমিটি গড়ে ওঠে। 1989 সালে রাম জন্মভূমিতে পুজো চালু রাখার নির্দেশ দেয় আদালত। এরপরেই রাজীব গান্ধীর কংগ্রেস সরকার ভিএইচপিকে রাম মন্দিরের শিলান্যাস করার অনুমতি দেয়। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়। 1993 সালে বিশেষ অধিগ্রহণ জমি অ্যাক্ট পাশ করা হয়। 1994 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় ইসলাম ধর্ম পালনের জন্য মসজিদ জরুরি নয়, রাষ্ট্রের জমি অধিগ্রহণ সংবিধান বিরোধী। 2002 থেকে 5 সাল পর্যন্ত এলাহাবাদের শুনানি শুরু হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ভার দেওয়া হয় ঘরে মন্দির ছিল কিনা তা খুঁজে বের করার জন্য। তারা জানান যে খনন করে সেখানে মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। মসজিদ কর্তৃপক্ষ এটিকে মিথ্যা বলে। 2009 সালে মনমোহন সিংয়ের কাছে রিপোর্ট পেশ করেন লিবারেহান কমিশন। 2010 সালে বিতর্কিত জমিকে 3 ভাগে ভাগ করে এলাহাবাদ হাইকোর্ট। সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলাল্লার দলকে দেওয়া হয়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে অখিল ভারতীয় হিন্দু মহাসভা এবং ওয়াকফ বোর্ড। 2011 সালে হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। 2016 সালে বিজেপির মন্ত্রী সুব্রমণ্য স্বামী বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের দাবি করলেন। 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করেন। তৈরি হয় মধ্যস্থতাকারী প্যানেল। তা ব্যর্থ হলে 6 আগস্ট থেকে দৈনিক শুনানি শুরু হয়। 2019 সালের 9 নভেম্বর রাম জন্মভূমির রায় দেয় সুপ্রিম কোর্ট। হিন্দুরা তাদের জমিতে মন্দির বানাতে পারে, আর মসজিদ তৈরির জন্য 5 একর জমি দেওয়া হয়। 2020 সালের 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পূজা হয়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা রাম মন্দিরের দীর্ঘ 500 বছরের ইতিহাস অতি সংক্ষিপ্ত আকারে শুনলেন। আশা করি আমাদের দেওয়া এই তথ্যগুলি থেকে একথা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে এই রাম মন্দির নির্মাণের কাজ কতটা কষ্টসাধ্য এবং কতটা সংগ্রামপূর্ণ ছিল। কিন্তু এবার আমরা আমাদের এই ভিডিওর শেষ পর্বে এই রাম মন্দির নির্মাণের বাজেট এবং রাম মন্দিরের উদ্বোধন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে চলেছি। তো চলুন আরও একবার ফিরে আসা যাক আমাদের এই ভিডিওর মূল পর্বে। বন্ধুরা, 2023 সালের অক্টোবর মাসে শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট জানায় এখনও পর্যন্ত মন্দির নির্মাণে 900 কোটি টাকা খরচ হয়েছে। ব্যাংকে পড়ে রয়েছে আরও 3000 কোটি টাকা। নূতন বছর অর্থাৎ 2024 সালের রাম মন্দিরের উদ্বোধন বলে সেই সময়ই মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়। এরপর 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করার দিন হিসাবে ধার্য করা হয়। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় যে ওই দিন প্রাণ প্রতিষ্ঠা করা হবে নয়া রামলালার মূর্তিতে। তবে 16ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকেই শুরু হবে আচার অনুষ্ঠানের পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধনের সশরীরে উপস্থিত থাকছেন। বিরোধী শিবিরের রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন শিল্পপতি এবং তারকাদেরও এই অনুষ্ঠান উদ্বোধনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।